আখেরি মোনাজাতের জন্য প্রস্তুত টঙ্গী তুরাগ তীর। বেলা দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে তা পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এদিকে শেষ দিনে লাখো মুসল্লির ঢল ইজতেমা ময়দানে। চলাচলে কয়েকটি সড়ক পরিহার সহ 14টি নির্দেশনা দিয়েছে ডিএমপি। তুরাগ তীরের ইজতেমা ময়দানে ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা। ফজর থেকে এশা পর্যন্ত ইমান, আমল, আখলাক ও দিনের পথে মেহনতের ওপর চলছে আম বয়ান। মুসল্লিরা বলছেন 3 দিনের ইজতেমা থেকে দিনের শিক্ষা নিয়ে পথ চলবেন তারা, সেই সাথে বের হবেন ইসলাম প্রচারে। আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য ইমান আমল যেন ঠিক হয়, আখিরাতে যেন শান্তি লাভ করতে পারি। বেশি জামাত বিদেশে যাইতে পারে, 4 মাসের জন্য যাইতে পারে, 1 চিল্লার জন্য যাইতে পারে এবং পুরা দেশের ভিতরে প্রত্যেকটা ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতমুখী যেন হতে পারে। এদিকে রোববার আখেরি মোনাজাতে আরো বাড়বে মুসল্লিদের ঢল। ভোগান্তি এড়াতে কয়েকটি সড়ক পরিহার সহ 14টি নির্দেশনা দিয়েছে জিএমপি। তবে গাজীপুরের সড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে জানিয়েছে পুলিশ। রাস্তা সচল থাকবে, রাস্তার মধ্যে উঠলেন মানে রাস্তায় হাঁটবেন অথবা রাস্তায় গাড়ি চলবে। রাস্তায় কেউ দাঁড়ানোর জন্য না, রাস্তায় কেউ বসার জন্য না। এই জিনিসটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমার মনে হয় যান চলাচলের কোনো অসুবিধা হবে না। ইজতেমার 3য় পর্বে আখেরি মোনাজাত হবে দুপুর 12টা থেকে 12:30টা নাগাদ। দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। আগামীকালকে সকালেও একটা বয়ান আছে, বয়ানের পরে আগামীকালকে 10টা থেকে হেদায়েতের বয়ান শুরু হবে। হেদায়েতের বয়ান শেষ হওয়ার পরে আমরা আশা করছি 12টা 12:30টার ভিতরে ইনশাল্লাহ আখিরি মোনাজাত শুরু হবে এবং আমরা আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে আখিরি মোনাজাতে শরীক হওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাওলানা সাদ অনুসারীদের আয়োজিত ইজতেমার এই পর্বে অংশ নিয়েছেন 49 দেশের প্রায় 1,500 বিদেশি মুসল্লি। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে এবারের 58তম বিশ্ব ইজতেমা। শুধুমাত্র দ্বন্দ্বের কারণে এবছরও 3 পর্বে অনুষ্ঠিত হলো বিশ্ব ইজতেমা। এই ময়দানে আসা মুসল্লিরা বলছেন আগামী বছর থেকে তারা কোনো দ্বন্দ্ব চান না, তারা চান সবাই এক হয়ে প্রচার করবেন ইসলাম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। বিশ্ব ইজতেমার আরও খবর জানাতে এবার টঙ্গী থেকে যোগ দেবেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ফজরের নামাজের পর থেকে তো বয়ান চলছে, আর মিডিয়া সমন্বয়ক জানিয়েছেন যে 10টায় একটি বয়ান হওয়ার কথা রয়েছে, সেটির প্রস্তুতি কেমন? আর আখিরি মোনাজাত তো 12টা থেকে 12:30টার মধ্যে হবে, মুসল্লিদের ঢল কেমন দেখা যাচ্ছে? সাফায়াত, আপনি ঠিক যেমনটি বলছিলেন, সকাল 10টা থেকে হেদায়েত বয়ান কিন্তু শুরু হবে এবং সেই হেদায়েত বয়ান শেষ হওয়ার পর বেলা 12টা থেকে 12:30টা নাগাদ এই সময়ের মধ্যেই এই যে 58তম বিশ্ব ইজতেমার যে 3য় পর্ব বা সাতপন্থীদের যে পর্বটি, সেই পর্বটির আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাই, এখনও কিন্তু আসলে খুব বেশি মানুষ যে এই মুহূর্তে তুরাগ তীরে এসে পৌঁছেছে, অর্থাৎ যারা আখিরি মোনাজাতের উদ্দেশ্যেই আসে তেমনটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ যারা খিত্তায় রয়েছেন বা গত 2 দিন ধরে এখানে অবস্থান করছেন তারা আছেন, কিন্তু এর বাইরে সাধারণ মুসল্লি যারা শুধুমাত্র এই ইজতেমার যে আখিরি মোনাজাতকে কেন্দ্র করে আসেন, তেমন চিত্রটি কিন্তু আমরা এখনো খুব বেশি দেখতে পাচ্ছি না। আমি যদি আপনাকে একটু প্রস্তুতির কথা বলতে চাই, যেহেতু জুবায়েরপন্থী এবং সাদপন্থী আলাদা আলাদাভাবে হচ্ছে, 3 ভাগে হচ্ছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ব্যাপক পরিমাণ কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এমন নয়, ঢাকা মেট্রোপলিটনের পক্ষ থেকেও কিন্তু, অর্থাৎ উত্তরা জোনের যারা পুলিশ কর্মকর্তা বা সদস্য রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। এরকম অবস্থান আমরা দেখতে পাচ্ছি। বেলা 12টা 12:30টা নাগাদ মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ এই যে আখিরি মোনাজাতটি সেটি কিন্তু পরিচালনা করবেন এবং সেই উপলক্ষেই বা সেইভাবেই কিন্তু সবকিছু আয়োজন করা হয়েছে। মিডিয়া সমন্বয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। প্রায় 49 দেশের 1,500-এরও বেশি বিদেশি মেহমান এখানে এসেছেন, এমনটিও কিন্তু তারা জানাচ্ছিলেন। এই যে
আজকের যে ইজতেমার আখিরি মোনাজাতটি অনুষ্ঠিত হবে সেই মোনাজাতে যেন যান চলাচল বিঘ্ন না হয় সেটি নিশ্চিতের জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রায় 18টি নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেসব 18 নির্দেশনার মধ্যে এটিও খুব সুস্পষ্টভাবেই রয়েছে যে যান চলাচল কিন্তু বন্ধ করা হবে না, অর্থাৎ যান চলাচল স্বাভাবিক থাকবে। প্রথম পর্বে আমরা যেমনটি দেখেছিলাম যে গাড়ি চলাচল বা যানবাহন চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ করা হয়েছিল, সেটি কিন্তু এবার করা হচ্ছে না, এবারও সেটি খোলা রাখা হচ্ছে। এবং জিএমপির পক্ষ থেকে বারবারই আসলে অনুরোধ জানানো হয়েছে যে কোনোভাবেই যেন সড়কে মানুষজন দাঁড়িয়ে মোনাজাত না ধরেন, অর্থাৎ ইজতেমার যতটুকু কাছে পৌঁছে তারা ইজতেমার উপর আখিরি মোনাজাতে অংশ নিতে পারে সেই অনুরোধটি কিন্তু জানানো হয়েছে। এবং আমরা দ্বিতীয় পর্বের যে আখিরি মোনাজাত সেটার অভিজ্ঞতা যদি দেখি, আমরা কিন্তু দেখেছিলাম তখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল এবং রাস্তায় দাঁড়িয়ে মোনাজাত ধরার সংখ্যাটা মানুষের সংখ্যাও কম ছিল। এবারও তেমনটাই করতে চায় আসলে পুলিশের পক্ষ থেকে, অর্থাৎ যান চলাচল বা সাধারণ যাত্রীদের চলাচলের জন্য কোনো ভোগান্তি না হয়। আর পুরো যে সার্বিক ব্যবস্থাপনা আজকের এই আখিরি মোনাজাতের মাধ্যমে 58তম ইজতেমার যে কার্যক্রম সেটি শেষ হবে এবং এই শেষ হওয়ার পরেই আসলে যারা এখানে মুসল্লিরা এসেছেন তারা ইসলামের দাওয়াত দিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বেন। আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে বিভেদের কারণে যে ধরনের বিভক্ত হয়েছে ইজতেমা, সেই বিভেদটা আসলে তারা ভাঙতে চান। তারা সাধারণ মুসল্লিরা বলছিলেন যে একবারেই এক পর্বেই যেন সব মুসল্লি ইজতেমা অংশ নিতে পারে তেমন ব্যবস্থার কথাও কিন্তু তারা বলছিলেন। তবে এখন পর্যন্ত আসলে এই যে ইজতেমা কেন্দ্র করে যেই পুরো যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার কথা যদি আমি বলি, এখন পর্যন্ত কিন্তু মুসল্লিরা বলছেন যে ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তুষ্ট রয়েছেন এবং বেলা 12টা থেকে 12:30 নাগাদ এই যে বিশ্ব ইজতেমার সাতপন্থীদের যে আখিরি মোনাজাত সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। বনাই আমাদের সাথেই থাকবেন। এবার ইজতেমা ময়দানের পরিস্থিতি জানাতে যোগ দেবেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আপনি প্রতিবেদনে জানিয়েছিলেন সকাল 10টায় হেদায়েত বয়ান হবে, তাছাড়া 49 দেশের 1,500 মুসল্লি এই ইজতেমায় অংশগ্রহণ করেছেন। তারা কি প্রতিক্রিয়া জানিয়েছেন আর খিত্তায় খিত্তায় এখন কি আয়োজন চলছে? দেখুন, আজকে ফজরের নামাজের পর ভারতের নিজামুদ্দিনের মাওলানা ভাই মুরসালিন তিনি আমবয়ান শুরু করেন এবং তার আমবয়ানের মধ্য দিয়ে একদম শেষ দিনের যে আনুষ্ঠানিকতা বা আখিরি মোনাজাতের আগের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু হয়। এবং কিছুক্ষণ আগে ফজরের নামাজের পর যে আমবয়ানটি শুরু হয়েছিল সেই আমবয়ান শেষ হয়েছে। আমবয়ান শেষ হওয়ার পরে এখন কিছুটা আসলে বিরতি চলছে, সকালের খাবার গ্রহণ করছেন এখানে মুসল্লিরা যারা আসছেন। অন্যদিকে একই সাথে আবার কেউ কেউ খিত্তায় খিত্তায় বসে ইবাদত বন্দিগিতে মশগুল আছেন, জিকির করছেন। আর কিছুক্ষণ পরে অর্থাৎ 9:30 নাগাদ হেদায়েতমূলক বয়ান শুরু হবে এবং সেই বয়ানটি করবেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। আপনি জানেন যে আখিরি মোনাজাতের আগে মূলত হেদায়েতমূলক বয়ান হয় এবং তারপরে নসিহতমূলক বয়ান হয়। সেই হেদায়েতমূলক বয়ান চলবে প্রায় 12টা পর্যন্ত এবং এই হেদায়েতমূলক বয়ানটি শেষ হবার পরেই আজকের যে আখিরি মোনাজাত সেই আখিরি মোনাজাতটি পরিচালনা করা হবে। আমরা যতটুকু আসলে এখন পর্যন্ত জানতে পারছি যে 12টার দিকেই আজকের যে আখিরি মোনাজাত সেই আখিরি মোনাজাতটি শুরু হয়ে যাবে। আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ এবং এই আখিরি মোনাজাতকে কেন্দ্র করে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে অর্থাৎ গাজীপুরের আশপাশের যে এলাকাগুলো আছে, ঢাকার আশপাশের এলাকাগুলো থেকে অনেক মুসল্লি তারা শুধুমাত্র আখিরি মোনাজাতে অংশ নিতে এই ইজতেমা ময়দানে আসছেন। এবং এখানে ইজতেমা ময়দানে মাওলানা সাদের অনুসারীরা যে 3 দিন বিশ্ব ইজতেমা করলেন, এই 3 দিন যেসব মুসল্লিরা আসছিলেন সেই মুসল্লিরা গতকালকে তারা বিভিন্ন খিত্তায় তাদের যখন বয়ান হয়েছে ঈশান নামাজের পরে, তখন তারা নির্ধারণ করেছেন যে এই ইজতেমা শেষ করার পরে কে কয় দিনের চিল্লায় যাবেন। কেউ 40 দিনের চিল্লার জন্য রাজি হয়েছেন, কেউ 4 মাসের চিল্লার জন্য রাজি হয়েছেন। অর্থাৎ মুসল্লিরা যেটি আসলে বলছেন যে গত 3 দিন ধরে এখান থেকে যে বয়ানগুলো তারা শুনলেন, এখান থেকে যে দিক নির্দেশনাগুলো পেলেন,
এরপরে আখেরি মোনাজাতের শেষ হবার পরে তারা বিভিন্ন পাড়া মহল্লায় মসজিদে মসজিদে ছড়িয়ে যাবেন। এখান থেকে দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে দিক নির্দেশনাগুলো সেগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন। আমরা মুসল্লিদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, মুসল্লিরা যেটা আসলে বলছিলেন যে এই যে মেহনতের যে পথ, সেই মেহনতের পথ আরও অনেক বেশি সহজ হয় যখন তারা এই ইজতেমায় আসেন। আর তাবলিগ জামাতের একটি উদ্দেশ্য হচ্ছে কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। তবে এবছরও আমরা দেখতে পাচ্ছি যে মাওলানা সাদ এবং মাওলানা জুবাইরের অনুসারীদের দ্বন্দ্ব আসলে চরমে পৌঁছানোর কারণে এবারে প্রথম 3 পর্বে বিশ্ব ইজতেমা হয়েছে। তবে মুসল্লিরা, সাধারণ মুসল্লিদের দাবি যে আগামী বছর থেকে যেন এই 3 পর্বে বা 2 ভাগে বিভক্ত হয়ে যেন বিশ্ব ইজতেমা না হয়, বিশ্ব ইজতেমার ময়দান হবে আসলে একটি। আর আখেরি মোনাজাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি জানেন যে এর মধ্যে ডিএমপি 14টি নির্দেশনা দিয়েছে, আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত পুলিশ সদস্য যেমন মোতায়েন করেছে, তেমনি বেশ কয়েকটি বিষয়ে তারাও নজর রাখছেন। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটাই ছিল এখনকার সবশেষ। আদিলুর আমাদের সাথেই থাকবেন। এবারে টঙ্গী থেকে সড়ক পরিস্থিতির আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, সড়কের এই মুহূর্তের চিত্র কেমন দেখা যাচ্ছে? ডিএমপি তো 14টি নির্দেশনা দিয়েছে, সেটি বাস্তবায়ন উদ্যোগ কেমন দেখছেন? দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি কামারপাড়া সড়ক, সেই সড়কে গত পর্বে অর্থাৎ এখানে জুবাইর অনুসারীদের যে আখেরি মোনাজাত হয়েছিল, সেই মোনাজাতে যেই লোকসমাগম ছিল অর্থাৎ দ্বিতীয় পর্বে, সেই দ্বিতীয় পর্বে কিন্তু গাড়ি চলাচল এখানে সচল ছিল, অর্থাৎ গাড়ি চলাচল এখানে গাজীপুর মহানগর পুলিশ বন্ধ করেনি। এবারও সেই ধারাবাহিকতাই থাকছে এবং আজকে যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে যাতে মানুষ এখানে সামিল হতে পারেন সেই লক্ষ্যে কিন্তু যানবাহন চলাচল আছে অব্যাহতভাবে এবং কোনো ধরনের যান চলাচলে কোনো বিধিনিষেধ রাখা হয়নি। অর্থাৎ সব ধরনের গাড়ি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং যে কামারপাড়া সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে চলাচল করছে। এবং যে মুসল্লিরা আসছেন, আপনি জানেন যে সাভার, আশুলিয়া এবং টঙ্গী আশেপাশের গাজীপুর, ঢাকার যে বাসিন্দারা আসছেন, তারা কিন্তু বিভিন্ন যানবাহনে চড়ে আসছেন এবং কোনো ধরনের ভোগান্তি তারা পোহাচ্ছেন না, সহজে এবং স্বাভাবিকভাবে তারা কিন্তু ইজতেমা ময়দান এবং আশেপাশের এলাকাগুলোতে আসতে সক্ষম হচ্ছেন। এবং তারা যেহেতু 12টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, এখনো সময় বাকি আছে প্রায় 3 ঘন্টার মতো, আয়োজকরা আশা করছেন যে এই যে মুসল্লিদের স্রোত বা ঢল, সেটি আখেরি মোনাজাতের আগ পর্যন্ত থাকবে এবং এখানে যে সড়ক দ্বীপ আছে সেই এলাকাগুলোতেও মুসল্লিরা অবস্থান নেবেন এবং আখেরি মোনাজাতে সামিল হবেন। আপনাকে বলে রাখি যে আজকে যে আখেরি মোনাজাত হবে, সেই আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ এবং সেই মোনাজাতে আল্লাহর নৈকট্য লাভের জন্য কিন্তু মুসলিমরা আসবেন এবং তারা দোয়া করবেন যাতে দেশ এবং নিজেদের শান্তি হয়, সেই কামনা তারা করবেন। এবং সেই মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে কিন্তু রেলওয়ের পক্ষ থেকে 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে এবং সব ধরনের আন্তনগর মেন ট্রেন এখানে টঙ্গী রেলওয়ে স্টেশনে থামবে বলে আমরা রেলওয়ের পক্ষ থেকে জেনেছি এবং মুসল্লিদের সুবিধার্থে বাড়তি বাসেরও ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জেনেছি। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এখানে যারা মুসল্লিরা এসেছেন 85টি খিত্তা, বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে, তাদের যাতে আখেরি মোনাজাত পরে যেতে পারেন সেই জন্য ভাওয়াল বদর আলম সরকারি কলেজ, ডেস্টিনি মাঠ সহ কয়েকটি 4টি এলাকাতে তাদের গাড়ি রিজার্ভ করা আছে, পার্কিং করা আছে। সেই গাড়িগুলোতে তারা যেন সেখান থেকে উঠতে পারেন সেই ব্যাপারে এখানে গাজীপুর মহানগর পুলিশ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা আমন্ত্রিত অতিথি থেকে সকলে যারা রয়েছেন সফলভাবে ইজতেমা সম্পন্ন করুক, এটাই প্রত্যাশা। বিশ্ব ইজতেমার খবর শুনছিলেন সহকর্মীদের কাছে। এবার অন্যান্য প্রসঙ্গ। সংস্কারের ঐকমত্য দ্রুত জাতীয় নির্বাচন হবে বলে আশা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই আশাবাদ জানান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয় 26টি দল। এ সময় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্রনেতারা। বিকেল 3টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে শুরু হয় ঐক্যমত্য কমিশনের বৈঠক।
6 সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলে 6:30 পর্যন্ত। বৈঠকে বিএনপি জামায়াত সহ 26টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বিএনপির পক্ষে ছিলেন মহাসচিব সহ 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিও অংশ নেয়। 3.5 ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, তিনি আশা করছেন সংস্কার নিয়ে দ্রুত ঐক্যমত্যে পৌঁছাবে রাজনৈতিক দলগুলো। দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। জামায়াত নেতারা বলেন, সংস্কার নিয়ে যে কোনো ইতিবাচক বিষয়ে সমর্থন জানাবে জামায়াত। সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে, আমরা এটা ঘোষণা করছি এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জানান। নতুন কোনো ফেসিবাদ যাতে বাংলাদেশে আসতে না পারে সেই জন্য ফেসিবাদের লাস্ট কপিনে প্যারেক মারার জন্য আমরা একটি নতুনভাবে সকলকে আজকে প্রধান উপদেষ্টা এবং সকল রাজনৈতিক দলের সামনে বলেছি যে বাংলাদেশে একটি নতুন সংবিধান রচনার এবং গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। এখন আমরা আহ্বান জানিয়েছি যেন সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের এটাই প্রথম বৈঠক। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা বৈঠক করবে 6 সংস্কার কমিশন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, সহযোগিতা করবে কমিশন ও সরকার। শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন যে আইনি কাঠামো আগে সরকারকে স্বৈরাচার করে তুলেছিল, তা থেকে বেরিয়ে আসতেই সংস্কার প্রয়োজন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ নানা সংস্কারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমত কমিশন। এতে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক কমিটি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। উদ্বোধনী বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রথম অধ্যায় সফল হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এখন দরকার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হয়। সেই নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে, কিভাবে আমরা অগ্রসর হবো, সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম, অর্থাৎ সংস্কার করতে হবে। ভবিষ্যতে কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে সংস্কারের মাধ্যমে, বলেন অধ্যাপক ইউনূস। পদে পদে ব্যাহত হচ্ছে, যেখানে যায় বহু গল্প রচনা করেছে, গল্প টিকে পারতেছে, শেষ নিশ্চয় ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে পারলো না। এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারে, এটা আমাদের কপালের দোষ বোঝা ছাড়া কি বলবো। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, রাজনৈতিক জোটগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ এখন শুরু হবে। আমরা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো, আমরা জোটগতভাবে কথা বলবো এবং এক পর্যায়ে হয়তো আশা করছি আমরা সম্ভাব্য লক্ষ্য হচ্ছে আবার সকলকে একত্রিত করে আবার আমরা ফিরে আসব। এই প্রক্রিয়াটা আমরা দীর্ঘসূত্রী করতে চাই না, আমরা আশা করছি স্বল্প কিছুদিনের মধ্যে এটা করতে পারবো। জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ 6 মাস। এদের উদ্দেশ্য জুলাই চার্টার তৈরি করা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছর জেলা প্রশাসক সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে কোনো অধিবেশন থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এবছর ডিসি সম্মেলনে 4টি বিশেষ ও 30টি কার্য অধিবেশন থাকবে।
কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে প্রাপ্ত 1245টি প্রস্তাবের 354টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, এবারের সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখা হবে। সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, অর্পিত সম্পত্তির বিষয়ে সমাধানে একটি আইন করা যেতে পারে। এই সরকার 64 জেলা প্রশাসক ও 8 জন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে এবার আর ডিসিদের বদলি করা হবে না বলেও জানান তিনি। সিলেটে ট্রেনে লাইনচ্যুত বগি উদ্ধার হওয়ার প্রায় 8.5 ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল 7:30টার দিকে শুরু হয় ট্রেন চলাচল। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, শনিবার চট্টগ্রাম থেকে সিলেটে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। রাত 12টার দিকে শিববাড়ি রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর জেরে রাত থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সিলেট ও কমলাপুর স্টেশনে আটকা পড়ে 3টি ট্রেন। সকালে বগিটি উদ্ধারের পর স্বাভাবিক হয় রেল যোগাযোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, লম্বা সময় ধরে ট্রেন চলাচল তো বন্ধ ছিল, এর প্রভাব সময়সূচিতে পড়েছে কি? যোগাযোগ স্বাভাবিক হতে কতটুকু আর সময় লাগতে পারে? দেখুন, প্রায় 7.5 ঘন্টা পর তেলবাহী ট্রেনের যে বগিটি লাইনচ্যুত হয়েছিল সেটি কিন্তু রেলওয়ের যারা প্রকৌশলী কিংবা অন্যান্য যারা কর্মী রয়েছিলেন তারা কিন্তু সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং এর ফলে কিন্তু ট্রেন চলাচল এখন স্বাভাবিক হয়েছে। এবং অল্প কিছুক্ষণ আগে ঢাকা থেকে যে কালনী এক্সপ্রেস সিলেটে যেটি ছেড়ে এসেছিল সেটি কিন্তু অল্প কিছুক্ষণ আগে সিলেটের রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে এবং সিলেট রেলওয়ে স্টেশনের যিনি স্টেশন ম্যানেজার রয়েছেন ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে এই কিছুক্ষণ আগে যে কালনী এক্সপ্রেস ট্রেনটি যেটি সিলেট স্টেশনে এসে পৌঁছেছে সেটি কিন্তু আবার কালনী এক্সপ্রেস হয়ে সেটি কিন্তু আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং তিনি সময়টি জানিয়েছেন এটি হয়তো 11:30 থেকে 12টা নাগাদ এটি ঢাকার উদ্দেশ্যে আবার ছেড়ে যাবে। এর বাইরেও আসলে সিলেটে থেকে গতকালকে রাতে উপবন এক্সপ্রেস যে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল সেটিরও কিন্তু আসলে শিডিউল বিপর্যয় হয় এবং পরবর্তীতে এই ট্রেনটির কিন্তু যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ এবং সেক্ষেত্রে যারা যাত্রী ছিলেন তাদেরকে কিন্তু রিফান্ড করা হয় টাকাটি। এবং এর বাইরেও আসলে আরেকটি বিষয় হলো যে চিটাং থেকে যে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেটে এসে পৌঁছানোর কথা ছিল সেটিও কিন্তু বিলম্বে এসে পৌঁছাবে বলে তিনি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এটি হয়তো উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেটে এসে পৌঁছানোর পর সেটি পাহাড়িকা এক্সপ্রেস হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সময়টি তিনি জানিয়েছেন হয়তো এটি 2:30 থেকে 3টা নাগাদ সিলেট থেকে হয়তো এটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে 2:30 থেকে 3টা নাগাদ। এবং এই শিডিউল বিপর্যয়ের কারণে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এবং তারা অনেকেই রিফান্ড করেছেন এবং অনেকে কিন্তু এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে। তবে কর্তৃপক্ষ বলছে যে আসলে এই 2-3টি ট্রেনের শিডিউল বিপর্যয় ছাড়া দিনের অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সেগুলো যথাসময়ে ছেড়ে যাওয়ার জন্য তারা কিন্তু সর্বোপরি কাজ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের সামনের অংশ যেন পরিত্যক্ত গাড়ির ভাগাড়। অনেকগুলো পড়ে আছে 15 থেকে 20 বছর ধরে। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে পরিবেশ, অন্যদিকে গাড়ি পার্কিং নিয়েও দেখা দেয় জটিলতা। কি ভাবছেন, এগুলো কোনো যুদ্ধের ধ্বংসাবশেষ নাকি নষ্ট গাড়ির মিউজিয়াম অথবা কোনো সিনেমার শুটিংয়ের সেট? আসলে কোনোটিই নয়। রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের সামনে পরিত্যক্ত গাড়িগুলো এভাবেই স্তূপ করে রাখা হয়েছে। এসব গাড়ি জুলাই আন্দোলনে পুড়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে সরিয়ে জড়ো করা হয় এখানে। অধিদপ্তরের সামনে পুরো অংশ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে পুরনো অনেক গাড়ি। কিছু আংশিক ক্ষতিগ্রস্ত আর কিছু মেরামতযোগ্য নয়, তারপরও সরানো হয়নি। বেশ কিছু গাড়ি পড়ে আছে বহু বছর ধরে। এই গাড়িগুলো যে গ্লাস ভাঙা গেছে, কিছু রিপেয়ারের জন্য গাড়িগুলো পড়া।
বেশিরভাগ গাড়ি। কোনো একটা নতুন গাড়ি আসলে লোকজন আসা যাওয়ার এটা ব্যাঘাত ঘটছে। এখানে আমাদের প্রেস আছে, প্রেস সেকশনে অনেক সময় আমরা মাল লুট করি, আনলুট করি, এগুলি আমাদের ব্যাঘাত ঘটছে। বাইরে থেকে গেস্টটা তখন গাড়ি রাখতে পারে না। তারপরেও আমাদের নতুন যে ডিজি মহোদয় আছে শিক্ষা ভবনে, উনি মোটামুটি এসে কিছু গাড়ি পার্কিং খালি করছে। ক্যান্সার হাসপাতালে যেতে এসব গাড়ি যেন পথ আটকে দাঁড়িয়ে আছে। দেখে মনে হতে পারে শেকড় গজিয়ে গেছে। দুই পাশে কংক্রিটের সড়ক বানানো হলেও সরানো হয়নি এসব। স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন অংশে 60টির মতো গাড়ি পরিত্যক্ত। মামলা থাকায় কিছু গাড়ি সরানো নিয়েও রয়েছে জটিলতা। ওই অধিদপ্তরকে আমরা অনুরোধ করেছি সেগুলো নিষ্পত্তি করার জন্য। সরকারি নিয়মে যেটা হয় যে একটা গাড়ি যদি আর ব্যবহারের একেবারেই অযোগ্য হয়ে পড়ে তখন সেটাকে নিলাম করার একটা পদ্ধতি আছে। তো আমরা তাদেরকে অনুরোধ করেছি সেগুলো করবার জন্য। আশা করি তারা হয়তো শীঘ্রই ব্যবস্থা নেবে। বর্ষা মৌসুমে পরিত্যক্ত এসব গাড়িতে জমে পানি, দেখা দেয় মশার উপদ্রব। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের বাঁধার মুখে রেলওয়ে কালভার্টের সংস্কার কাজ বন্ধ। বিএসএফ বিজিবি বৈঠকেও এর সুরাহা হয়নি। এদিকে সংস্কার কাজে বাধা দেয়ায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। আর সংকট কাটাতে কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি। দিনাজপুরের হিলিতে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই রেল লাইন ব্রিটিশ আমলে তৈরি। সপ্তাহখানেক আগে এই রেলপথের একটি কালভার্ট সংস্কারের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। এজন্য ইট, বালু, সিমেন্ট আনা হয়। তবে কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই বিএসএফের বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। এ নিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক করেছে বিজিবি। এরপর শনিবার কাজ শুরু করতে গেলে আবারও বাধা দেয় বিএসএফ। 2-1 দিন আগে দেখলাম ওইখানে গেটে মিটিং বসছিল, তারপর তো আর তারপর থেকে কাজ আর চালু হয় না। আমাদের দেশে আমরা কাজ করব, রেলের কাজ করতে আসছে, এটাতেও বাধা। এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে বিজিবি। ওরা কাজ করতে গেছিল প্রথম দিকে বোধহয় বিএসএফ এর তরফ থেকে তারা একটু জানতে চেয়েছিল, বিষয়টা আমরা জানিয়েছি। আর রেল কর্তৃপক্ষ তাদের কাজ করবে, সমস্যা হওয়ার কথা তো নেই। এদিকে ভারত তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিলেও কালভার্ট নির্মাণে বাধা দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান হওয়ার কথা ছিল, একবার দুইবার এরকম চলছে, তারপরে সমাধান আসছে না। এই রেল লাইন দিয়ে দিনে অন্তত 24টি ট্রেন যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুড়িগ্রামের ফুলবাড়ির সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে 5 নাগরিককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। সেই সঙ্গে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। শনিবার দুপুরে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদের মুখে এসব আশ্বাস দেয় বিএসএফ। লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান, পতাকা বৈঠকে বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধরের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। জবাবে বিএসএফ দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়া ও জড়িত বিএসএফ সদস্যদের শাস্তি প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়। এর আগে শুক্রবার বাংলাদেশের প্রায় 500 গজ ভেতরে প্রবেশ করে বিএসএফ। এ সময় স্থানীয় কৃষকরা প্রতিবাদ করলে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। পরে বিএসএফ সদস্যরা লাঠিচার্জ শুরু করলে আহত হন 5 বাংলাদেশি। কিশোরগঞ্জে কমিটি গঠন নিয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। শনিবার বিকেলে পাকুন্দিয়ায় উপজেলা চণ্ডীপাশা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষ হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, শনিবার বিকেলে ওয়ার্ড কমিটি গঠনের উদ্দেশ্যে সভা ডাকে চণ্ডীপাশা ইউনিয়ন বিএনপি। সভা চলার সময় ওয়ার্ডের 2 সভাপতি প্রার্থী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে আহত হন 10 জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। শুষ্ক মৌসুমে হঠাৎ তিস্তায় পানি বাড়ার অভিযোগ, এতে ফসল নষ্টের শঙ্কাও করছেন স্থানীয়রা। তবে একে স্বাভাবিক বলছে পানি উন্নয়ন বোর্ড। পাউব কর্মকর্তারা জানান, সেচের জন্য নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট বন্ধ রাখা হলেও শনিবার সকাল থেকে হঠাৎ উজানের ঢলে বাড়ে পানির চাপ। এর মধ্যে খুলে দেওয়া হয়েছে 30টি জলকপাট। এদিকে তিস্তা পানি বন্টন চুক্তি বাস্তবায়নের দাবিতে কাল থেকে বিএনপির কর্মসূচি ঘিরে তিস্তা বেষ্টিত 5 জেলায় চলছে প্রস্তুতি। 17-18 ফেব্রুয়ারি লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় তিস্তা তীরবর্তী 11টি পয়েন্টে
48 ঘন্টার অবস্থান কর্মসূচি দিয়েছে বিএনপি। এ নিয়ে আরও জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, স্থানীয়রা তিস্তার পানি বাড়ার কথা বলছেন, অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছেন পরিস্থিতি স্বাভাবিক। আপনি পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আজ সকালে আমরা এখানে এসেছি, আমরা এখানে কথা বলেছি স্থানীয় কৃষকদের সাথে, কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে এবং কথা বলেছি বিএনপির 2 দিন ব্যাপী অবস্থান কর্মসূচিতে আসা বিভিন্ন নেতাকর্মীদের সাথে। আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে বর্তমানে 55,000 হেক্টর জমিতে কৃষি কার্যক্রমকে সামনে রেখে এই যে তিস্তা ব্যারেজ রয়েছে এখানে 3000 কিউসেক পানি সবসময় মজুদ থাকে, কিন্তু কাল সন্ধ্যার পর থেকে হঠাৎ করে এই পানি কিছুটা বৃদ্ধি পায়। আর এই বিষয়টাকে বিএনপি নেতারা সন্দেহের চোখে দেখছে, যদিও পানি উন্নয়ন বোর্ড পানি বৃদ্ধির বিষয়টাকে কোনোভাবেই অস্বাভাবিক মনে করছে না। তারা বলছেন যে 3000 থেকে 5000 এটা একেবারেই স্বাভাবিক প্রক্রিয়া, আর তাদের যে পানি প্রবাহ রেকর্ডের একটা পরিমাণ রয়েছে সেটা স্বাভাবিক হচ্ছে 52.15 সেন্টিমিটার, আর এখন যে পানি যে রয়েছে সেটা 50.10 সেন্টিমিটারের মধ্যে রয়েছে, মানে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে রয়েছে। এবং তারা আরও বলছে যে বর্ষা মৌসুমে তারা নিয়মিত পানি প্রবাহ রেকর্ড করে, কিন্তু এখন শুষ্ক মৌসুম হওয়ার কারণে এই কাজটা নিয়মিত হচ্ছে না। আজ সকালে আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে এই ব্যাপারে তথ্য দেওয়ার জন্য, তারা আমাদেরকে জানিয়েছে যে দুপুর 12টা নাগাদ তারা পানি প্রবাহ রেকর্ড করবেন এবং আমাদেরকে বিস্তারিত জানাতে পারবেন। এ নিয়ে আমরা কথা বলেছি স্থানীয় কৃষকদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে পানি কিছুটা বৃদ্ধি পেলেও এটা বিপদ হিসেবে তারা দেখছে না। তারা বলছে যে আরও যদি পানি বৃদ্ধি পায় তাহলে হয়তো তাদের ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে সেটাকে তারা বিপদ না দেখে বরং ভালো দৃষ্টিতেই দেখছে, এটা তাদের ফসলের জন্য উপকারেই বয়ে নিয়ে আসবে। কিন্তু বিএনপি নেতারা বলছেন যে তাদের সমাবেশের 2 দিন আগে এভাবে পানি প্রবাহ কিছুটা বৃদ্ধি পাওয়ায় তারা বিষয়টাকে সন্দেহের চোখে দেখছেন, এবং তারা বলছেন যে এর আগেও তারা এরকম সমাবেশে ডাক দিয়েছিলেন এবং তখনও হঠাৎ করে পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো আগামীকাল থেকে বিএনপির এখানে 2 দিন ব্যাপী একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, যেটাকে সামনে রেখে পানি প্রবাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে, আর এটা নিয়ে বলা চলে একরকম এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এখানে আমরা আজ সকালবেলায় বিভিন্ন গণমাধ্যম কর্মীদেরকে আসতে দেখছি, আমরা কথা বলছি, বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছে, কৃষকরা আসছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এটাকে স্বাভাবিকভাবেই দেখছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা যা দেখছেন তাতে কোনো রকম সমস্যার সম্ভাবনা নেই এবং এই প্রোগ্রামেরও কোনো ব্যাঘাত ঘটবে না। কাল সন্ধ্যাবেলা যেভাবে পানি প্রবাহ আসছিল, অনেকে আশঙ্কা করছিল যে বিএনপির প্রোগ্রামের ব্যাঘাত ঘটে কিনা, মঞ্চ পানির নিচে তলিয়ে যায় কিনা, কিন্তু এরকম কোনো পরিস্থিতি আমরা এখানে এসে লক্ষ্য করছি না। তো এই ছিল আমার কাছে তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে এখানকার পানি প্রবাহের সর্বশেষ অবস্থা। নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম। বান্দরবানে কুকিচিনের তাণ্ডবে ঘর ছাড়া দীর্ঘ 23 মাস পর সেনা সহায়তায় বাড়িতে ফিরেছেন 15 পরিবারের 81 জন সদস্য। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সফল অভিযানে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী নিজেদের পাড়ায় ফেরার সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ 23 মাস পর সেনা সহায়তায় বান্দরবানের থানচি উপজেলার বাকলাই পাড়ায় গ্রাম ছাড়া 28টি পরিবারের মধ্যে 15টি তাদের বাড়িতে ফিরেছে। ফিরে আসা পরিবারগুলোকে প্রয়োজনীয় রেশন ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। 2022 সালের মাঝামাঝি থেকে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের চাঁদাবাজি ও সংঘর্ষের কারণে এলাকাবাসী গ্রাম ছাড়তে বাধ্য হয়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন নেই প্রায় 3 দশক ধরে। এতে বাধাগ্রস্ত হচ্ছে নেতৃত্বের বিকাশ, প্রভাব পড়ছে ক্যাম্পাসের পরিবেশের ওপর। এদিকে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দ্বিধা বিভক্ত ছাত্র সংগঠনগুলো। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1993 সাল থেকে 6 বার হয় ছাত্র সংসদ নির্বাচন। তবে 1997 সালের পর নানা কারণে আর শাকসু নির্বাচন হয়নি। শিক্ষার্থীরা বলছেন ছাত্র সংসদ না থাকায় ক্যাম্পাসে হচ্ছে না নেতৃত্বের বিকাশ। পরিবর্তিত প্রেক্ষাপটে জোর আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন। দ্রুততম সময়ের মধ্যে এই নির্বাচন চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির। তবে ছাত্রদল ও বাম সংগঠনের নেতারা বলছেন
নতুন ভোটার তালিকা তৈরি এবং গঠনতন্ত্র সংস্কার করার পর হোক শাকসু নির্বাচন। ক্ষমতাসীন দল তারা এই নির্বাচনে প্রভাবিত করবে না, এজন্য ছাত্র সংসদ নির্বাচন এখনই হতে হবে। এটা অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন হওয়ার আগে হতে হবে, এইটাই ছাত্রদের দাবি, এটা আমি আমার নিজের দাবি বলছি না। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের পরে হওয়া উচিত, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, এটা একটা সক্রিয় পর্যায়ে সক্রিয় ভূমিকা যাওয়ার পরেই নির্বাচন হওয়া উচিত। শাকসু নির্বাচন নিয়ে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য। কেন্দ্রীয় ছাত্র সংসদ হলে ছাত্রদের বা শিক্ষার্থীদের যত রকমের লজিক্যাল প্রবলেমগুলো আছে এইগুলা দেখার সুযোগ তৈরি হয় এবং ওদের মধ্যেও একটা পারস্পরিক একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, নেতৃত্বের একটা সুযোগ হয়। শুধু শাকসু নির্বাচন নয়, ২৮ বছর ধরে বন্ধ হল ছাত্র সংসদ নির্বাচনও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদল ব্যক্তির হুমকির মুখে স্থগিত করা হয়েছে ঢাকা মহানগর নাট্য উৎসব। শনিবার ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক এক বিবৃতিতে জানান, নিরাপত্তা শঙ্কার কারণে উৎসবটি স্থগিত করতে বাধ্য হয়েছেন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে পুলিশ, জানিয়েছে ডিএমপি। বিবৃতিতে আরও বলা হয়, প্রায় ৮৫টি নাট্য সংগঠন ২ মাস ধরে এই উৎসবের জন্য প্রস্তুতি নিয়েছে। শনিবার বিকেল ৫টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে উৎসবের উদ্বোধনের কথা ছিল। সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় মঞ্চস্থ হওয়ার কথা ছিল। উৎসবে ৩টি পর্যায়ে একটি করে নাটক প্রদর্শনীর পরিকল্পনা ছিল। শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে কিছু লোক এসে উৎসব নিয়ে আপত্তি তোলে, হামলা করারও হুমকি দেয়া হয়। এদিকে এ বিষয়ে মহিলা সমিতির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কেউ মন্তব্য করতে রাজি হননি। পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল ফোনের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। এদিকে চট্টগ্রামে সিআরবি শিরিষতলায় প্রমা আবৃত্তি সংগঠনের বসন্ত উৎসবের অনুষ্ঠানে মাঝপথে বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অনিবার্য কারণ দেখিয়ে অনুমতি বাতিল করা হয়েছে বলে জানানো হয়। কর্তৃপক্ষ আমাকে বলছে গেট বন্ধ, সকাল থেকে গেট বন্ধ আজকে। আর এখানে যে নাটকের প্রদর্শনী হওয়ার কথা ছিল, নাটকের কথা আমি বলতে পারিনি, নাটকের কথা কিছু বলে নাই, বলছে গেট বন্ধ করে রাখবেন। অমর একুশে বইমেলায় পাঠক প্রিয়তা পেয়েছে বেশ কিছু নতুন বই। এর মধ্যে উপন্যাস, থ্রিলার যেমন রয়েছে, তেমনই আছে সিরিয়াস বইও। কাটতি আছে নতুন লেখকদেরও। ১৫তম দিনে মেলায় নতুন বই এসেছে ১৭৫টি। এ পর্যন্ত নতুন বই এসেছে ১৪২৭টি। পাঞ্জেরি প্রকাশনীর থ্রিলার এবং কমিক্সের কাটতি বেশি। বেশিরভাগ সময়ই উপচে পড়া ভিড় দেখা যায় এই স্টলের সামনে। লেখকরা জানান, বর্তমান সময়ে পাঠকরা থ্রিলার উপন্যাসে আগ্রহী বেশি। আমাকে ডিটেকটিভ এই আখ্যানগুলো টানে, কারণ আমার মনে হয় এগুলো সময়ের সাথে খুব প্রাসঙ্গিক। আমরা যত বেশি যৌক্তিক বিন্যাস করতে শিখব, আমাদের চারপাশে যে অস্থিরতা দেখছি এগুলো কমে যাবে। সবগুলো থ্রিলারের উপর লেখা তো, নূতন আসছে এবার একটাই একটু খুনের প্রস্তাব, আর বাকি আগের বছরে তার আগের বছরে সবগুলোই মোটামুটি ভালোই যায়। আমি বেশিরভাগ পছন্দ করি গোয়েন্দা গল্প, তো একটু আগে একটা বই নিলাম শার্লক হোমসের। একই প্রকাশনী থেকে এসেছে নতুন ২-১জন লেখকের কবিতার বই। চাহিদা আছে সেসবেরও। মেলার আগে যে লেখক, আমার প্রিয় কোনো লেখক, কবি বা অন্য কোনো বিষয়ে যারা লেখেন, তাদের বই আমি চিন্তা করি যে আমি মেলায় যেয়ে সংগ্রহ করব। অনুন্নয়ন ঝরা পাতার এবং নৈষদ্যের শব্দ, হ্যাঁ, দুটি বই চমৎকার উনি লিখেছেন। উনি ফেসবুকও লেখালেখি করেন এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ওনার পত্রপত্রিকায় লেখাগুলো ছাপা হয় এবং নিয়মিত আমি এগুলো পড়ি। প্রতিবার মেলায় নতুন বই আসে হরিশঙ্কর জলদাসের। এই লেখকের নতুন বই দুর্যোধন এবং সুপর্ণখা এসেছে কথা প্রকাশ থেকে। বিশ্বে ফ্যাসিবাদ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ উন্নতি, উত্থান, অভ্যুত্থান চলছে ভালো। উন্নতি, উত্থান, অভ্যুত্থান, সুভাষচন্দ্রকে নিয়ে একটা বই লেখা আছে সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের, সেটা ভালো বিক্রি হচ্ছে। উপন্যাসে বিক্রি হচ্ছে সুরপনখা, বিক্রি হচ্ছে জলজলকার। কমফোর্টেবল লাগে সেরকম বই নিতে পছন্দ করি। আর যেহেতু মেয়েরা এখন টিনেজ বয়সে আছে, সেহেতু তাদের কথাও মাথায় রেখে বই কিনতে হয়। এদিকে জ্ঞানকোষ প্রকাশনী থেকে আসা বেশ কিছু বই জনপ্রিয়তা পেয়েছে পাঠক মহলে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ৩৭৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানে ২,০০০-এর বেশি ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। অর্থ পাচারের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর্থিক গোয়েন্দা সংস্থার সবশেষ প্রতিবেদন অনুযায়ী এসব ব্যাংক হিসাবে প্রায় ১৬,০০০ কোটি টাকা রয়েছে। এই সংক্রান্ত ১১৫টি মামলার মধ্যে ৯৫টি চূড়ান্ত রিপোর্ট দেয়া হয়েছে। এর আগে গেল ডিসেম্বর পর্যন্ত ৩৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের প্রায় ১৫,০০০ কোটি টাকা জব্দ করেছিল সংস্থাটি। ওই সময় মামলা ছিল ১১২টি। জব্দ করা ব্যাংক হিসাবগুলোর মধ্যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এস আলম গ্রুপের চেয়ারম্যান বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আহমেদ আকবর সোবহানের ব্যাংক হিসাব রয়েছে। এই ছিল বিরতিহীন সংবাদে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।